আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন তিনি একজন সমাজ চিন্তক, আহ, জনাব আবু আলম শহীদ। তিনি আমাদের সাথে কথা বলবেন বর্তমান সময়ে আমলাতান্ত্রিক পরিস্থিতি, বর্তমান সরকারের সময়ে কি অবস্থা চলছে প্রশাসন। শহীদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি ধন্যবাদ ভালো আছেন? আপনাদেরকে। জি, আপনি ভালো ভালো আছি। আছেন? হ্যাঁ, উম, ভালো আছি, যতটুকু ভালো থাকা যায়। আসলে এই সময়টা তো ভালো থাকাটাই কঠিন কাজ। আম, জি। আমরা আসলে আপনার যেহেতু আমরা তো এরকম আপনাদের প্রশাসনের মানুষ পাওয়া যায় না কথা বলার মতো। তা আপনি কথা বলছেন তো ওই বিষয়টা আমরা বেশিটা জানার চেষ্টা করব বেশিরভাগ সময়। আম, শহীদ ভাই, গত 5ই অগস্ট সরকার পরিবর্তনের পরে দেশের সব খাতে শিল্প, কারখানা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে সাথে প্রশাসনেও কিন্তু একটা মারাত্মকভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে প্রশাসনের মানুষগুলো। প্রশাসন, সচিবালয়ে আগুন, মানে নানা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্দোলন সংগ্রাম এর আগেও হয়েছে, আপনি নিজেও জানেন। আপনি নিজে অনেকের সাথে যুক্তও ছিলেন। কিন্তু এইরকম অবস্থা কিন্তু আর কখনো দেখা যায় না যে প্রশাসনে সরাসরি আক্রমণ করা বা আহ আমলাদের উপরে আক্রমণ করা, আমলাদেরকে কোণঠাসা করা। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি ব্যাখ্যাটা কিভাবে দিবেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের 54 বছর এবং পাকিস্তানের অংশটুকু যদি আমরা ধরি, তাহলে গত 74-75 বছর দেশে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। 71-এ তো একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল, যার মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তো সেই সময়কালের আন্দোলনগুলোর যদি আমরা দেখি, রেকর্ড দেখি, এবং সেই সময় যা যা ঘটেছিল, তার তুলনায় এবারে এই ছাত্র গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, তার 5ই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কখনোই প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি বা অন্যান্য প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, এজেন্সি গুলো পড়েনি। এটা একটা অভূতপূর্ব সিচুয়েশন বলতে পারেন, বা একটা অনপ্রিপেয়ার্ড সিচুয়েশন বলতে পারেন। তো এটার অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে একটা হলো যে একটা সরকার 15 বছর ধরে ছিল, এবং সেই সরকারের অধীনে 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে একটা ভালো ভোট হয়নি। ভালো ভোট মানে আন্তর্জাতিক মানের ভালো ভোট অথবা দেশীয় মানের যে একটা ভোটের, যেমন 14 নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তখন বড় দল বিএনপি এবং তাদের সাথে জামাতে ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং তারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করেছিল। বাট নির্বাচন একটা হয়েছিল। সেটাকে আমরা বলেছিলাম যে সংবিধান সমুন্নত রাখার জন্য নির্বাচন। বাট 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, লোকজন ভোট দিতে পারেনি। 2024-এ আমি তুমি ডামির নির্বাচন হয়েছে, যে কারণে মানুষের যে যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার এবং অন্যান্য যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ি গুলোর যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা আজকে হলো একেবারে তিল তিল করে সবকিছু তো আলোচনা করতে পারবো না। মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, আয়নাঘর, অনেক কিছু কথা বলা হয়। এবং বিশেষ করে নির্বাচন, গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা, এগুলো পুরোপুরি ভেঙে পড়েছিল। ভেঙে পড়ার কারণে একটা কোটা আন্দোলন পরবর্তীকালে এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়, এবং আহ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়। অনেকে এটাকে ষড়যন্ত্রর কথা বলেন, অনেকে ষড়যন্ত্র মনে করেন। আমি ব্যক্তিগতভাবে ষড়যন্ত্র থিওরিতে বিশ্বাস করি না। আর ষড়যন্ত্র তখনই করা যায় যখন ষড়যন্ত্রের জন্য মোটামুটি মাল মশলা থাকে। কারণ আপনি যদি জনবিচ্ছিন্ন হয়ে যান, এখন 71-এর মুক্তিযুদ্ধকেও পাকিস্তান তো ষড়যন্ত্র মনে করে, ভারতের ষড়যন্ত্র। আর বিষয়টা কি, বাস্তবতা হচ্ছে 71-এ বাংলাদেশের কোটি কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে একেবারে কোটি মানুষ, 7 কোটি মানুষ, আরো বেশি মানুষ এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তো সুতরাং ওইখানে ভারতের যে আমরা সাহায্য সহযোগিতা চেয়েছিলাম, তারা সেই সাহায্য সহযোগিতা করেছে, এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে জন্ম নিয়েছে। তো সেই কারণে ওই সময় যারা বলতো যে এটা একটা ভারতের ষড়যন্ত্র, সেটা যেমন ভাবে বিশ্বাস করা যায় না, তেমনি এই যে গোটা এই আন্দোলনটাকে একটা ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া যাবে না। ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হয়েছে, টাকা পয়সা লেনদেন হতে পারে, কিন্তু মানুষের ক্ষোভ ছিল, ক্ষোভ দুঃখ বেদনা পুঞ্জীভূত হয়েছিল। এই জন্য এই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এবং দেশের যে পুলিশ প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের অন্যান্যরা, ইভেন কি শাসক দল,
তারা কিন্তু আন্দোলনটাকে কোনোভাবেই নেগোশিয়েট করতে পারে নাই, নিয়ন্ত্রণে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। একেবারে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আন্দোলনের একটা পরিসমাপ্তি, শান্তিপূর্ণ পরিসমাপ্তি ঘটাতে পারেনি। যেটা ধরেন 90 সালের যে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু জেনারেল এরশাদ সাহেব দেশেই ছিলেন এবং পদত্যাগ করেছিলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছিল, এবং সেটা সাংবিধানিক না হলেও ক্ষমতার হস্তান্তর হয়েছিল। 2006 সালে 1/11-এর পরে একটা পর্যায়ে নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব হস্তান্তর হয়। বাট এবারে যে হস্তান্তর, সেই হস্তান্তর প্রক্রিয়াটা খুবই ব্লাডি ছিল, রক্তাক্ত হস্তান্তর প্রক্রিয়া, এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছেন, যার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। পুলিশের সাথে জনতা একদম মুখোমুখি দাঁড়িয়ে যায়। পুলিশের যে ফোর্সটা, 200 বছরের যে পুরোনো পুলিশ ফোর্স, সেটার উপর জনগণের আস্থা একেবারে শূন্যের কোটায় চলে যায়, এবং পুলিশ স্টেশনগুলোতে হামলা হয়, পুলিশের স্টেশনে আগুন লাগানো হয়, অনেক পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের অস্ত্র শস্ত্র লুট করে ফেলা হয়। সচিবালয়ে একেবারে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়। সচিবালয়ের গেট গুলো পুরোপুরি উন্মুক্ত ছিল, সেখানে কোনো সিকিউরিটি ছিল না, নিরাপত্তা ছিল না। এবং জুডিশিয়ারিতে তো আমরা সবাই জানি যে জুডিশিয়াল যে হেডকোয়ার্টার, হাইকোর্ট এলাকা, সুপ্রিম কোর্ট, সেখানে মব ঢুকে পড়ে, অথবা ছাত্র আন্দোলনের নেতারা তাদের কর্মীদের নিয়ে ঢুকে পড়েন, এবং সেখানে প্রধান বিচারপতি সহ অনেককে পদত্যাগ করতে হয়। তো এইটা একটা খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এবং সেটাকে ঠিক করার দরকার, এবং ঠিক করার চেষ্টা হয়তো চলছে। বাট এই যে 7 মাসে এই চেষ্টা কত দূর হয়েছে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা করা যেতে পারে। বাট আমাদের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সি, যাদের উপরে অনেক কিছু নির্ভর করে, তারা তাদেরকে নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, এবং কোথাও কোথাও পুলিশ বাহিনীর এমন মনোবল এর অবস্থা যে তারা তাদের দায়িত্ব পালনে দ্বিধাগ্রস্ত, এবং তারা ঠিকমতো তাদের কাজ করতে গিয়ে ভয় পাচ্ছেন, এবং তাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দরকার, সেই উন্নয়ন করা যাচ্ছে না। এবং এটাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা বলতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায় বলতে পারেন। আপনি যেটা বললেন যে হ্যাঁ, সরকার পরিবর্তনের সাথে সাথে একটা প্রশাসন সমস্ত ক্ষেত্রেই একটা পরিবর্তন হয়। আম, এবং কিছু আমরা বিগত সরকারগুলোর সময় পরিবর্তনের সময়ও দেখেছি যে অনেক সময় দু একটা হয়তো কিছু কর্মকর্তাকে ওএসডি করা হলো বা বদল করে অন্যজন আসলো। বাট বর্তমানে দেখা যাচ্ছে প্রশাসনে কিন্তু সবাইকে ঢালাও ভাবে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়ে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এ- মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেটা আপনি বললেন। কিন্তু প্রথম দিকে ধরে নেওয়া গেছিল যে প্রচন্ড রাগ বা বিদ্বেষ বা ক্ষোভ থেকে এটা করা হয়েছে, কিন্তু এখন তো অলমোস্ট এটা 8 মাস চলতেছে, 7 মাস শেষ হয়ে গেল। তারপরেও যে প্রশাসনে যে কোনো এই যে টালমাটাল অবস্থা, একটা দেশের প্রশাসন যদি না চলে, কোনো আইন শৃঙ্খলা, কোনো মানে প্রশাসনিক কোনো ব্যবস্থা চলছে না, তাহলে এইটা কি মনে হয় না যে ওনারা মানে সরকার, ইউনূস সরকার সংস্কার সংস্কার বলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের যে মনোবল ভেঙে গেছে। আমরা পুলিশের কথা বলি, কিন্তু আমরা আমলাদের কথা বলছি না, তাদেরও তো যে কোণঠাসা অবস্থা। আপনার কি মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসবে কিভাবে? তাহলে তারা কাজ তো করতে হবে, দেশ তো চলতে হবে। হ্যাঁ, আপনি স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে বা ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়ে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো সবগুলো যে ন্যায্যতার ভিত্তিতে হচ্ছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। অনেক কাজ হচ্ছে যেটা ইমোশনাল, যেটা প্রতিহিংসামূলক হতে পারে, এবং যে কাজগুলো প্রশাসনিক যে ডিসিপ্লিন, শৃঙ্খলা এবং প্রশাসনিক যে মনোবল, সেটা ভেঙে ফেলার মতো কাজ হচ্ছে। এটা পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি এবং প্রশাসনে, সিভিল প্রশাসনে, 3 জায়গায় করছে এই কাজগুলা, একই সাথে ঘটছে। তো পুলিশের যেমন ধরেন যে অনেককে আপনার মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে, যেটা আমাদের সেনাবাহিনী প্রধান এই বিষয়ে কিন্তু আলোকপাত করেছিলেন যে পুলিশের যে 2 লক্ষ পুলিশ এবং তার যে মাত্র 30,000 সৈন্য, এটা দিয়ে তিনি তো পুলিশের পুরো গ্যাপটা পূরণ করতে পারবেন না। কেননা পুলিশকে তো কাজ করতে হবে, কিন্তু আমরা যেটা দেখছি যে পুলিশ তো কাজ করতে পারছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং তাদের যে মনোবল কাজ করা, সেই মনোবলটাই তারা ভেঙে পড়েছে। এটার কারণ এটা যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আগের পরিবর্তনে, ইভেন 90-এর গণ অভ্যুত্থানের পরে এত ব্যাপক মানুষের উপরে আহ, চাপিয়ে দেওয়া হয়নি। আপনার এই আইন কানুন নামে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা, তাদেরকে ওএসডি বানানো, তাদের নামে ফৌজদারি মামলা করা,
এত ব্যাপক সংখ্যক মানুষের হয়নি, মানুষের বিরুদ্ধে হয়নি, মানে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা অথবা জুডিশিয়ারি, এত কিছু হয়নি। আহ আপনি কারণ ব্যাখ্যা করতে পারেন, গভীরে গেলে কিছু কিছু তো আছেই, যে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা, জুডিশিয়ারিরা যারা কাজ করতেন তাদের অনেকেই খুবই দলবাদ হয়ে গেছিলেন, দলান্ধ হয়ে গেছিলেন, এবং তারা দলীয় কর্মী নেতার মতো আচরণ করেছেন কেউ কেউ। তো সেগুলো তো বাছাই করতে পারেনি। এই বাছাই করে যে 1 মাস 2 মাসের মধ্যে যে বাছাই করা সম্ভব ছিল, এবং বাছাই করে তাদের বিরুদ্ধে যে ন্যায্য ব্যবস্থা, আইনগত ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এটা নেওয়া যেত। কিন্তু সেখানে যে যে পরিমাণে, যে ভলিউমে এই কাজটা করা হচ্ছে, সেটা হয়তো ন্যায্যতার ভিত্তিতে যাচ্ছে না, সেটা একটা ঘৃণা, প্রতিহিংসা এবং পিছনে লাগার মতো অবস্থা। সেটা আমাদের প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং তারা ঘুরে দাঁড়াতেই পারছেন না। তারা যে সাহায্য করবেন, দেশটাকে রক্ষা করবেন, বা দেশের যে সরকার আছে, সরকারের যে নির্দেশ মতো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবেন, দেশের অন্যান্য কাজকর্মে মনোযোগী হবেন, সেই মনোযোগ তারা দিতে পারছেন না। কেন এখনো প্রতিদিনই আপনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারো না কারো চাকরি যাচ্ছে, কাউকে না কাউকে বদলি করা হচ্ছে, কাউকে না কাউকে আপনি ওএসডি বানানো হচ্ছে, কারোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আপনি যদি প্রতিদিন, একটা সরকার যদি প্রতিদিন এই কাজটা করতে থাকে, এবং এটা যে অনন্ত কালে চলবে এরকম মনে হচ্ছে, তো যে কারণে প্রশাসনে অন্য যারা আছেন প্রত্যেকেই ভয় ভীতির মধ্যে আছেন, যে আমার কালকে কি হবে। তো আমি যখন আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে এরকম একটা ভীতিজনক পরিবেশে থাকবো, তখন নিশ্চয়ই আমি চিন্তা করবো যে আমি কি দায়িত্ব পালন করব, আমি কালকে কি হবে এটা তো জানি না। তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নেতৃত্ব দেওয়া দরকার ছিল, সেভাবে তারা নেতৃত্ব দিতে পারছেন না, এটা স্পষ্টত। 1991 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, 96-তে, 2001-এ, এই তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু কিছু কিছু পরিবর্তন করা হয়েছিল, এবং ওই পরিবর্তনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনগুলো একেবারে শতভাগ শূন্য সুন্দর হয়েছিল, শতভাগ নিরপেক্ষ হয়েছিল এটা বলা না গেলেও অনেক বেশি পরিমাণ, 90%-এর উপরে, 95%-এর উপরে ভালোভাবে এই নির্বাচনটা হয়েছিল, যে কারণে অনেক কম অভিযোগ ছিল, এবং জনগণ সেই নির্বাচনের ফলাফল, রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনের ফলাফলটা মেনে নিয়েছিলেন, এবং সরকার ঠিকভাবে পরিচালিত হচ্ছিল। বাট এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের মেয়াদ নির্দিষ্ট নেই। এবং এই সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণ করার পরে তাদের যে কাজ, সেই কাজটা তারা কিভাবে করবে, কি কি কাজ করবে, কোন কাজটা আগে করবে, কোন কাজটা পরে করবে, এরকম কোনো রূপরেখা আমাদের সামনে নাই। সুতরাং এরকম চলছে, এবং এই চলাটাই আমাদের দেশের পুরো জিনিসটাকে, প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ প্রশাসন ব্যবস্থা, জুডিশিয়ারি, এটাকে প্রায় লন্ডভন্ড করে ফেলেছে। এখনো সময় আছে, এখনো সরকারকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো গুছিয়ে আনতে হবে। আপনি তো ধরেন, দেশের 2 লক্ষ পুলিশকে তো আপনি সবাইকে ফেসিবাদের দোষর বলে বের করে দিতে পারবেন না। এবং আপনি তো, এটা কোনো বিপ্লব নয়, বিপ্লব হলেও হয়তো আপনার একটা বিপ্লবী বাহিনী থাকতো, অথবা গণবাহিনী থাকতো, অথবা ন্যাশনাল গার্ড থাকতো, অথবা অন্য কিছু থাকতো, যেটা দিয়ে আপনি এটার শূন্যতা পূরণ করতে পারতেন। তো পারবেন, সেই অবস্থা তো দেশে নাই। সুতরাং এখানে যেটা করতে হবে, যে নেতৃত্ব পর্যায়ে যে রদ বদল করা দরকার, নেতৃত্ব পর্যায়ে যে প্রশাসনিক ব্যবস্থা দেওয়া দরকার, সেই রকম ব্যবস্থা নিয়ে আপনি প্রশাসনকে চালু রাখবেন, প্রশাসনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, পুলিশকে কাজ করতে দিবেন। এবং এটা যেটার মোদ্দা কথা, এটা গত 54 বছরে কেউ করেনি, বা গত পাকিস্তানের 1947 সাল থেকে যদি ধরি, 73-74 বছরে কোনো সরকার করেনি। একটা দেশের যদি আপনি গণতন্ত্র রাখতে চান, আপনি যদি সুশাসন নিশ্চিত করতে চান, একটা দেশের মানুষের জনকল্যাণ যদি করতে চান, সংবিধান সমুন্নত রাখতে চান, আইন কানুন ঊর্ধ্বে তুলে ধরতে চান, তাহলে আপনার একটা স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস, স্বাধীন জুডিশিয়াল সার্ভিস লাগবে। এই স্বাধীন পুলিশ সার্ভিস, সিভিল সার্ভিস এবং জুডিশিয়াল সার্ভিসের কথা আমরা শুনেছি, সংবিধানেও এরকম বলা হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে কমিটমেন্ট, তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানেও তারা এগুলো বলেছেন, কিন্তু কেউই করেনি। সকলেই এই প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিকে তাদের দলীয় স্বার্থে, তাদের রাজনৈতিক স্বার্থে, তাদের গোষ্ঠী স্বার্থে ব্যবহার করেছেন। সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিরাট দায়িত্ব ছিল, যে দায়িত্ব নিয়ে তাদের কাজ করার কথা যদি তারা করতেন, বা যদি করেন, যে সংস্কারের কথা বলছে, সংস্কারের মধ্যে দিয়ে যদি স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস, স্বাধীন জুডিশিয়ারি এবং স্বাধীন সাংবিধানিক কমিশন গুলো করতে পারেন, এবং স্বাধীনভাবে সকলকে কাজ করতে দিতে চান, দেন, এবং আইন অনুযায়ী কাজ করার সুযোগ সৃষ্টি করেন, সুরক্ষা দেন, তাহলে অবশ্যই বাংলাদেশ অন্যদিকে চলে যাবে। এবং বাংলাদেশের যে অতীতের যত ধরনের অনিয়ম হয়েছে, যত ধরনের দুর্নীতি হয়েছে, অপশাসন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সবকিছু থেকে বাংলাদেশকে বের করে আনা সম্ভব হবে। আর সেটা তারা করছেন কিনা, এটা একটা বিগ কোশ্চেন।
সেটার জবাব আমি এই মুহূর্তেই দিতে পারছি না। বাট এটা একটা বড় প্রশ্ন, সেটা তারা চান কিনা, করছেন কিনা, কি করতে চান, সেটা আমরা কেউই এখন নিশ্চিত না। ধন্যবাদ। আপনার সাথে কথা বললে অনেক কিছু, মানে এত কংক্রিট অ্যান্সার দেন, খুব ভালো লাগে। আম, আমি আন্দোলন নিয়ে একটা প্রসঙ্গ, যেহেতু আমরা, আপনি তুলেছেন যে ষড়যন্ত্র বলছে, কিন্তু আসলে তো আন্দোলনটা তো আন্দোলনই ছিল, ষড়যন্ত্র ছিল না। বিকজ গত 3 টার্ম, অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এটা তো সত্য, ভোটটা আসলে ওভাবে হয়নি। ষড়যন্ত্রটা আমরা কেন বলতে পারছি? গত 7 মাস আমরা যদি দেখতাম যে এরকম হতো যে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে একটা সরকার চলে গেছে, আরেকজন সরকার এসছে, বা অস্থায়ী সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এবং সুন্দর করে চালাচ্ছে, যে কমিটমেন্টের কথা পাবলিক ভেবেছিল, সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলো যারা চেয়েছে ক্ষমতার বদল হোক, সেই আহ, বদলটার পরে যে কমিটমেন্টটার কথা তারা ভেবেছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে গেছিল, কিন্তু গত 7 মাসে দেখা যাচ্ছে যে ওরকম তো কিছুই হচ্ছে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারা থেকে একদম আবার আমাদের পরাজিত শক্তি যা পাকিস্তান পন্থীর দিকে চলে যাচ্ছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এই যে গতকালকেও একটা বিশাল বড় খিলাফতের র্যালি হলো, ধর্ষণ, গুম খুন হচ্ছে, তারপরে বলছে নারীদেরকে নিয়ে তারা খিলাফতি, মানে খিলাফত, হিজবুত তাহরিররা খিলাফতের বাংলাদেশ চায়। তো বাংলাদেশের সংবিধান পরিবর্তন, জয় বাংলা, 7ই মার্চ সব ব্যান হয়ে গেছে। এই যে একটা পরিবর্তন তারা করলো 7 মাসে, এটা থেকে মনে হয় না যে তাদের আসলে এটাকে এবং আমরা জানতে পারছি এইটা ফান্ডও করা হয়েছে। তাহলে কি মানে এটা তো আসলে ওদের কার্যকারণই প্রমাণ করছে যে এটা ষড়যন্ত্র ছিল। এবং যেসব রাজনৈতিক দল বা নিরপেক্ষ মানুষরা জয়েন করেছিল এই আন্দোলনে, তারা কিন্তু বলছে আমরা যদি জানতাম তাহলে আমরা যেতাম না। এমনকি ছাত্ররাও বলছে। তাহলে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাখ্যাটা তো আপনার একজন বুদ্ধিজীবী হিসেবে আপনি কি বলতে চান? না, আমি ষড়যন্ত্র হয় নাই এটা তো হলফ দিয়ে বলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ষড়যন্ত্র থিওরি খুব পপুলার থিওরি এখন সারা বিশ্বে। আপনি যখনই কোনো কিছুর ব্যাখ্যা দিতে পারবেন না, আপনার যখন কোনো ব্যর্থতা থাকবে, আপনার সরকারের কাছে ষড়যন্ত্র থিওরি খুব পপুলার। আমি কালকে একটা স্ট্যাটাসে বলেছি বা একটা টক শোতে বলেছি যে সরকারের মাথায় ষড়যন্ত্রের পোকা ঘুনঘুন করে। কেন ঘুনঘুন করে? যখনই উনি কোনো দায়িত্ব পালন করতে পারেন না ঠিক মতো, তখনই এখন যেমন বলছে না যে পালিয়ে যাওয়া যে সরকারের লোকেরা, তারা এইসব আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। এখনো তো তাই বলা হচ্ছে। তো সেই জন্য সবসময় যেমন ধরেন, আপনি সাদ্দাম হোসেনের কথা বলেন, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ওই যে পারমাণবিক অস্ত্র আছে, এই ষড়যন্ত্র করা হলো। ট্রু, পরে প্রমাণিত হয়েছে যে তার কাছে ছিল না। কিন্তু উনি দেশব্যাপী যে রাজত্ব সৃষ্টি করেছিলেন, বা আপনি সিরিয়ায় আসাদ সাহেবের কথা চিন্তা করেন, হুম, ওনারা হুম। দেশব্যাপী যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন এবং যেভাবে জনগণ তাদের নাগরিকদের সাথে ডিল করছিলেন, সেই পরিস্থিতি তো সৃষ্টি হয়ে গিয়েছিল। আফগানিস্তানের কথা চিন্তা করেন, যেখানে আপনি তো এটাতে মার্কিন সাম্রাজ্যবাদের বিশাল ষড়যন্ত্র। আমাদের ছোটবেলায়, মানে আমার ছোটবেলায় তরুণ বয়সে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কত মিছিল করেছি ভিয়েতনাম যুদ্ধের সময়। তো আমরা সবসময় এটা বলি এবং এটা চলছে। এবং মার্কিন সাম্রাজ্যবাদ হয়তো ষড়যন্ত্র করে বা তারা ইনভলভ হয় অভ্যন্তরীণ রাজনীতিতে, এটা তাদের একটা ফরেন পলিসি। এখন হয়তো ট্রাম্প সাহেব তার পলিসি বদল করবেন। কিন্তু আমি দেখেছি, যদি আপনি ডিপ অ্যানালাইসিস করেন, যে একটা রাষ্ট্রের মধ্যে বা দেশের মধ্যে যদি ওই ধরনের পরিস্থিতি না থাকে, তাহলে বিদেশি ষড়যন্ত্রকারীরা কখনোই সাকসেসফুল হয় না। সেজন্য আমি জনগণের যে উত্তাপ, জনগণের যে ঘৃণা, জনগণের যে ক্ষোভ, সেটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। যখন শাসকরা জনগণের ভাষা বুঝতে পারে না, জনগণের কথা বুঝতে পারে না, উল্টা জনগণের উপরে দোষ চাপিয়ে দেয়, জনগণের উপর নির্যাতন চাপিয়ে দেয়, স্টিম রোলার চালায়, অথবা পেটোয়া বাহিনী পুলিশকে বা তাদের যে বাহিনী আছে তাদেরকে লেলিয়ে দেয়, তখন কিন্তু এগুলোর বিস্ফোরণ ঘটে। তখন আমরা খুঁজে পেতে পারি, হ্যাঁ হতে পারে ফান্ডিং হয়েছে, হতে পারে আপনার এটা তো আরো তথ্য আমরা পাবো। এই যে ইউএন তো বলছে যে তারা সেনাবাহিনীকে বলেছিল যে তোমরা বাড়াবাড়ি করবে না, তাহলে শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের যে নিয়োগ সেটা নিয়ে একটা কোশ্চেন উঠতে পারে। এটা এখন প্রমাণিত হলো। 25 তারিখে তারা বলেছিল, তাই না? আগের বার চিঠি দিয়েছিল 1/11-এর সময়, এবার তারা চিঠিও দেয়নি, ব্যক্তিগতভাবে তারা এটা বলেছে।
তো এই যে বলাটা, এই বলাটাও হয়তো তখনকার সরকার জানতেই পারলো না। সরকার তো মানে বুঝতেই পারলো না কি হচ্ছে। তো সরকারের নিজস্ব, তারা বুঝুক, কোথায় ষড়যন্ত্র ছিল, কোথায় তাদের ইন্টেলিজেন্স ফেইলিওর ছিল, কোথায় তারা বাড়াবাড়ি করেছেন, তাদেরকে সেই অ্যানালাইসিসটা করতে হবে। এখন আপনি যেটা বললেন যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, কিছু সংখ্যক ধরেন মোটিভেটেড মানুষ ছাড়া, কিছু সংখ্যক মাস্টার মাইন্ড ছাড়া, মেডিকুলিসলি ডিজাইন করে যারা এই আন্দোলনটা করেছে তারা ছাড়া লক্ষ মানুষ তো এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আমরা মানুষকে দেখেছি। সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি মারা গেছেন ছাত্রদের চেয়ে। সাধারণ মানুষ, রাস্তার মানুষ, তাই না? তো শ্রমজীবী মানুষ তারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। তো এখানে মানুষের অংশগ্রহণ ছিল, সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এখন যে এই যে মানুষের আশা আশা আকাঙ্ক্ষা, তাহলে চলেন আমরা এখন 47-এ যাই। 47-এ তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। 47-এ যদিও আমি বলি যে আমি মনে করি বা আমরা অনেকেই বলি যে সেই দেশ বিভাগটাই একটা ঠিক কাজ হয়নি। যার কারণে পাকিস্তান যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল, এটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটা টিকে থাকবে না। ওই দিন যেদিন পাকিস্তান তৈরি হয়েছে সেদিনই ওই ভাঙনের বীজটা রোপিত হয়ে গেছে। তারপরে তো মানুষের প্রত্যাশা ছিল এই বাংলা, যে বঙ্গ, সেখানে মুসলিম লীগ 117টা আসনের মধ্যে 110টা আসনে জিতেছিল, যে মুসলমানদের জন্য যে নির্দিষ্ট আসন। তো আপনার তো পশ্চিম পাকিস্তানে কোনো জায়গায় তো মুসলিম লীগ জিতে নাই। পাকিস্তান গঠনের জন্য এই জেতাটা ইম্পর্টেন্ট ছিল। এবং আমরা এই যে এখন যারা বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষরাই সেটা করেছিল, মানে আমাদের দাদারা এটা করেছিলেন, আমার বাবারা এটা করেছিলেন। কিন্তু 1948 সালেই যখন জিন্না বললেন যে বাংলাই হবে, এই উর্দু হবে পাকিস্তানের আপনার রাষ্ট্রভাষা, তখনই তো আমরা আমাদের যে স্বপ্ন, ওই যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, হ্যাঁ, স্বপ্ন অধরা স্বপ্ন ভেঙে গেল। 52 সালে এসে আমাদের ভাষার জন্য রক্ত দিতে হলো। 54 সালে নির্বাচনে মুসলিম লীগের কি ভরাডুবি হলো 7 বছরের মধ্যে, যে মুসলিম লীগ পাকিস্তান নামে একটা রাষ্ট্রের জন্ম দিয়েছিল। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন, আমরা 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের স্বপ্ন কি ছিল? আমাদের স্বপ্ন ছিল গণতন্ত্রের জন্য। একটা নির্বাচনের রায় মেনে নেয়নি, এবং উল্টা আমাদের উপর একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই জন্য তো আমরা যুদ্ধে গিয়েছি। সেই জন্য তো যুদ্ধ হয়েছে। তো যুদ্ধের কারণটা কি? গণতন্ত্র, মানবাধিকার, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমাজতন্ত্র বলেছি আমরা তখন, সাম্যের অর্থে। যে বৈষম্য আছে সমাজে সেগুলো দূর করা। তো এই স্বপ্ন কি আমাদের পূরণ হয়েছে 54 বছরে? আমরা তো সেই স্বপ্ন পূরণ হয়নি, অধরা হয়ে গেছে। 90 সালে গণ অভ্যুত্থানে মানুষ রক্ত দিয়েছে, সরকারের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। তখন 3 জোটের একটা রূপরেখা করা হয়েছে। এই রূপরেখা কি আমাদের রাজনৈতিক দলগুলো মেনে চলেছেন বা অনুসরণ করেছেন? করেননি। যে কারণে আবার 96-তে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারকেও নানাভাবে বিতর্কিত করা হয়েছে। এক পর্যায়ে বিগত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিলেন। তাহলে যে আপনি যে স্বপ্নের কথা বলছেন, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের রক্ত দেওয়ার যে কারণগুলো, সেটা এই যে 54 বছর বা 75, 73, 74 বছর, সেই 1947 সাল থেকে যদি ধরি, তাহলে আমরা কখনোই আমাদের সরকারগুলোকে দেখিনি এই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া, তাদের প্রতিজ্ঞা রক্ষা করা, তাদের অঙ্গীকার রক্ষা করা। এখন আপনি যে সরকার, ইউনিট সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছেন, এখানেও তো আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন কি? গণতন্ত্র। আমাদের স্বপ্ন একটা ভালো নির্বাচন হবে। আমাদের স্বপ্ন যাতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে। আমাদের মানুষের স্বপ্ন কি, আশা কি? যে আমি একবেলা 2 মুঠো ভাত খেতে পারবো ঠিক মতো, দ্রব্যমূল্য কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, আমাদের নারীরা দিনে রাতে যে কোনো সময় স্বাধীনভাবে বের হতে পারবেন, নারীরা লাঞ্ছিত হবেন না। এই যে আমাদের স্বপ্নগুলো, অনেক স্বপ্ন নিয়ে যে আমাদের অভ্যুত্থান, আমাদের মানুষ যে রক্ত দেয়, সেই স্বপ্ন অধরা থেকে যাচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে না। এই এর দায় তো সরকার যারা আছেন তাদেরকে এই দায় নিতে হবে। তারা তো এখন ধরেন বলতে পারেন যে আমরা মাত্র 6-7 মাস সময় পেয়েছি, আর 6-7 মাস কিন্তু কম সময় না। সুতরাং তাদেরকে এগুলোর ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে আপনাকে দিতে পারবো না, যে তারা কি ষড়যন্ত্র করছেন কিনা বা ষড়যন্ত্রের শিকার কিনা, বা তারা ষড়যন্ত্র করেছেন কিনা, করছেন কিনা। এখন ডিসেম্বরে নির্বাচন বা মার্চে নির্বাচন, জুলাই 26 বা মার্চের 26, এই যে নির্বাচন নিয়ে একটা আলোচনা হচ্ছে, আমাদের সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, আপনি যেটা হিজবুত তাহরিরের কথা বললেন, তারা যে একটা নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠন কিন্তু নিষিদ্ধ করেছে বিগত সরকার, এবং এই সরকার কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এবং তুলে নেয়নি। তারা কিন্তু ওপেনলি, মানে এই 5ই আগস্টের পর আমরা দেখেছি ইসলামী জঙ্গিরা বা যারা সন্ত্রাসী হিসেবে পরিচিত, এক্সট্রিমিস্ট হিসেবে পরিচিত, তারা রাস্তায় নেমে আসেন, তারা মিছিল করেন, তারা পতাকা নিয়ে ঘোরাঘুরি করেন, পুলিশ কিছুই বলেনি। বাট গতকালকে একটা পুলিশি এবং সেনাবাহিনী যৌথ অ্যাকশন হয়েছে, সেটাও আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। কিছু গ্রেপ্তার হয়েছে। তো আপনি অনেক দেরিতে হলো একটা
অ্যাকশন হয়েছে, এটাকেও আবার অনেকে মনে করেন যে এটা কি একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার খেলা কিনা, বা এটা কি অ্যারেঞ্জ গেম কিনা। কেন আপনি অনেক কিছু ব্যাখ্যা করতে পারেন। আর ধরেন আমি কালকে হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশের যে এবং সেনাবাহিনীর যে কাজটা, এটার আমি অবশ্যই প্রশংসা করি। কারণ হিজবুত তাহরির এমন একটা সংগঠন, যে সংগঠন গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং গণতন্ত্রে বিশ্বাস না করলে তো বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে না। এবং বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার, তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। তারা খেলাফতে বিশ্বাস করে। তারা অবশ্য 1953 সালে তাদের জন্ম, পৃথিবীর 50টা দেশে তাদের কার্যক্রম আছে, এবং অনেক দেশেই তারা নিষিদ্ধ। আরব বিশ্বের 3টা দেশ ছাড়া তো বাকি সবখানে নিষিদ্ধ। নিশ্চয়। সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া নিষিদ্ধ, ভারতে নিষিদ্ধ, আমাদের দেশে নিষিদ্ধ মানে বাংলাদেশে, যুক্তরাজ্যে নিষিদ্ধ। এখন তাদের নিষিদ্ধ হওয়ার তো যথেষ্ট কারণ আছে। তারা যেটা করতে চান এবং যেভাবে করতে চান সেটা গণতন্ত্রের পথ না। সুতরাং তারা যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন, বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করেন, এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্য দিয়ে যদি রাজনীতি করতে চান, ওয়েল এন্ড গুড, তাদেরকে সেই সুযোগ দেওয়া যায়। কিন্তু তারা যদি সেটা করতে না চান, তাহলে তো তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না, এবং তাদের ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। গতকাল তারা কিছুটা কঠোর হয়েছেন। এবং এই যে নারীদের উপরে যে হামলা নির্যাতন, এইটার ক্ষেত্রেও তারা কিন্তু কিছু লোককে আইডেন্টিফাই করেছেন। প্রথম আলোর অফিসের সামনে যে গরু জবাই, এই যে তৌহিদি জনতার নামে যে কিছু লোক যে এটা করে বেড়াচ্ছে, তাদের মধ্যে তারা, সরকার যেটা বলেছেন যে তারা 3জনকে আইডেন্টিফাই করেছেন, যে এদেরকে দেখা গেছে এই 3টা ঘটনায়, আবার থানায়, এবং ওই নারী নির্যাতনের ঘটনায় যেটা হয়েছিল, এবং প্রথম আলো ডেইলি স্টারের সামনে তাদেরকে দেখা গেছে। তারা আইডেন্টিফাই করেছেন, তাদেরকে এখনো গ্রেফতার করা হয়তো সম্ভব হয়নি, বা গ্রেফতার করার চেষ্টা করছেন, হয়তো এটা করতে পারেন। বাট এই কাজগুলোই যথেষ্ট নয়, সেটা আমি নাগরিক হিসেবে মনে করি। আমরা সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আরো কঠোর ব্যবস্থা দেখতে চাই। অপারেশন ডেভিল হান্টের যে চলছে, সেই এই ডেভিল গুলোকে তো প্রথমে তারা ক্যাপচার করবেন। এই ডেভিলদের বাইরে রেখে তারা যদি অন্যদের ধরেন, তাহলে বুঝতে হবে যে এই ডেভিল হান্টটা ঠিকভাবে চলছে না, ঠিকভাবে হচ্ছে না। হয়তো এখানেও তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই যে আমরা যখন নাকি অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, প্রফেসর ইউনূস এবং তাদের উপদেষ্টারা, তখন দেখলাম যে অনেক জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। এবং অনেক যারা সমর্থক বিগত সরকারের, সেরকম মানুষকেও কিন্তু জেলে পোড়া হলো, অ্যাজ ইফ জঙ্গিরা বাইরে আহ, এবং সাধারণ মানুষরা জেলে ঘরে থাকতে পারছে না। একটা অদ্ভুত, একটা পিকিউলিয়ার অবস্থা। এটা আপনার কাছে পিকুলিয়ার মনে হলো, আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয়। স্বাভাবিক মনে হয় এই জন্য যে এটাই তো হচ্ছিল। আপনি যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন জেলে কারা ছিল? তার জঙ্গিরা ছিল, জামাত ছিল, বিএনপি নেতারা ছিলেন। বিএনপি নেতারা কেন জেলে ছিলেন? আপনি ডাম্প ট্রাকে যাত্রাবাড়িতে আগুন দিয়েছে, সেটা হয়তো বিএনপির যে মহাসচিব উনি ছিলেন ঠাকুরগাঁয়ে, উনি কিভাবে আগুন দিলেন, মানে এগুলো ইন ডিটেলস আলোচনা করার দরকার নেই, আমরা সবাই কিন্তু জানি। সুতরাং এটা কোনো হ্যাঁ, পিকুলিয়ার জিনিস না। এখন স্বৈরাচার ফ্যাসিবাদ, অথবা তারা তারা যে কাজ করেছেন তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, যদিও মামলাগুলো সব বানানো, কিন্তু জেলখানায় এখন তারাই থাকবেন, এটা এটা স্বাভাবিকভাবে ধরে নিতে হবে। যদিও আমি মানে অন্যভাবে ধরে নিতে হবে স্বাভাবিক, বাট এটা হয়তো আইনগত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে স্বাভাবিক হবে না। আর জঙ্গিরা বের হবেন, জঙ্গি এবং সন্ত্রাসীরা বের হয়ে গেছেন, ওটার একটা মজার কারণ আছে। অনেক সন্ত্রাসী কিন্তু বেল পাওয়ার পরে বের হতেন না, আরেকটা মামলা দিয়ে জেলের ভিতরে থাকতেন। অনেক জঙ্গি বেল পাওয়ার পরে বের হতেন না, তারা আরেকটা মামলায় জেলের ভিতরেই থাকতেন। এটা বলা হয়ে থাকে, তারা বের হওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করতেন। বের হলে গুম হয়ে যাবেন, খুন হয়ে যাবেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবেন। এই জন্য তারা কিন্তু জেলখানা থেকে কেউই, সন্ত্রাসী এবং জঙ্গিরা, বের হতে চাইতেন না। এটা কিন্তু মোটামুটি বাস্তব ঘটনা, আপনাকে আমি জানালাম। তো সেই কারণে এখন যখন তারা দেখেছে যে না, আওয়ামী লীগ সরকার নাই, এবং তাদের এই সম্ভাবনাগুলো নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুম খুন হয়ে যাওয়ার, আয়না করে যাওয়ার সম্ভাবনা নাই, তখন তারা তাদের বেল গুলো ব্যবহার করে তারা বের হয়ে গেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বেল নিয়েছেন। তো এটা তো আইনি ব্যবস্থা। তো আদালত যদি কাউকে বেল দেয়, আপনি তো, সরকার তো আপিল করতে পারে, বাট সরকার তো বেল যারা পাবেন তাদেরকে তো জেলে আটক রাখতে পারবে না। তো এই কারণে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। ব্যালেন্সটা হলো যে সন্ত্রাসীরা যদি বেরিয়ে যায় এবং তারা যদি অ্যাক্টিভ হয়ে যায়, তখন তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, বা জঙ্গিরা যদি বাইরে চলে আসে এবং তারা যদি পলিটিক্যাল কাজে ব্যস্ত হয়ে যায়, তখন এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সবচেয়ে বড়
সমস্যা দুর্বলতা হচ্ছে বাংলাদেশে 1 কোটিরও বেশি মানুষ ভবঘুরে সর্বহারা। তাদের কাজকর্ম নাই, তারা যে কাজ পান না, ফুটপাতে ঘুমায়, তাদের থাকার জায়গা নেই, তারা মানবেতর জীবনযাপন করে। এবং সেখানে বিগত প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন তার যে পিয়ন, তিনি 400 কোটি টাকার মালিক হয়েছে। বিগত সরকারের আইজিপি সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, এবং হিন্দু জমি দখল করে তিনি রিসোর্ট বানিয়েছিলেন। এরকম উদাহরণ দিলে আপনার হাজার খানিক উদাহরণ দেওয়া যাবে, আমি সব উদাহরণ তো দিতে চাই না। আর এইসব যখন ঘটে, আর যখন সাধারণ মানুষ খুব অর্থনৈতিক নিষ্পেষণে থাকে, যখন চ্যালেঞ্জ লাইফ লিড করে, যখন তাদের জীবনযাত্রার মান একেবারে নিচে পড়ে যায়, তখন কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এবং ভবঘুরে মানুষরা, সর্বহারা মানুষরা এই জন্যই অংশগ্রহণ করেছে। এবং সেই মানুষদের জন্য তাদের জীবনমান উন্নয়ন তো এই 6-7 মাসে করা সম্ভব না। বাট ইউনূস সরকারও কিন্তু তাদেরকে, তাদের যে ব্যবস্থা করা, তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা, তাদের সহায়তা করা, সেখানে কিন্তু তারা কিছু করতে পারেননি। ফলে ওইখানেই যে কিশোর গ্যাং এর কথা আপনি বলেন, এই যে বিভিন্ন সময় যে মব তৈরি হচ্ছে, কিছু কিছু মানুষ নিজে তৈরি করে কয়েকজন, এবং বাকিরা কিন্তু সুযোগ সন্ধানী, ওই যে যাদের প্রয়োজন। আমার একটা মানি ব্যাগ হলেও তো ওটা আমি 100 টাকায় বিক্রি করতে পারবো। এই বঙ্গবন্ধুর বাড়ি যখন 32 নম্বর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, সেটা খুবই ঘৃণিত এবং নিন্দনীয় কাজ। তার দুদিন পরেও ওখানে একজন রড কাটছিলেন, 4-5টা রড জমা হয়েছে, তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি এসব কাটতেছেন কেন, এসব নিয়ে কি করবেন? ভাই এটা নিয়ে বেচা আমি ভাত তরকারি কিনুন। তাহলে বুঝার চেষ্টা করেন যে বাংলাদেশের 1 কোটি ভবঘুরে মানুষ, সর্বহারা মানুষের এই যে ঘুরে বেড়াচ্ছে, এটাতে অ্যাটম বোমের উপর আমরা বসে আছি। এর উপর কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি যে দেশে আছেন, এই দেশে কিন্তু 90 ভাগ মানুষের কাজের গ্যারান্টি আছে। সেই দেশেও আপনি এখন কানাডায় আছেন, কানাডায় 90 ভাগ মানুষের কাজের গ্যারান্টি আছে। আর যে 10 ভাগ বা 8 ভাগ বেকার আছে, তাদেরকে কিন্তু সরকার সহায়তা করে। বেকার ভাতা আছে, আপনার জব চলে গেলে আপনাকে টাকা দেওয়া হয়, আপনার সোশ্যাল সার্ভিস আছে, আপনার যে স্বাস্থ্য সুবিধা আছে, আপনার ফুড ব্যাংক আছে, আপনি জানেন কি কি আছে। তো এইরকম দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, কানাডা, এইসব দেশগুলো সোশ্যাল ডেমোক্রেটিক যে দেশগুলো, এই দেশগুলো কিন্তু এই মানুষকে, এই যে গরিব মানুষ যারা সমাজের নিচের তলার মানুষ, তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দেয়, তাদের জীবনযাত্রা যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থা করে। বাট আমাদের এই যে উন্নত বিশ্বের সাউথ এশিয়া এবং আফ্রিকা, এসব জায়গায় কিন্তু আমরা মানুষদের ভাগ্য উন্নয়ন তো অনেক পরে, মানুষদের যে সাধারণ জীবনযাপন, সেটাও কিন্তু সরকারগুলো নিশ্চিত করতে পারে না, নিশ্চিত করতে চায় না, এবং নিশ্চিত করার লোকে কোনো কাজ করে না। উল্টা আবার নিজেদেরকে পেট মোটা করে, আঙ্গুল ফুলে কোলা গাছ হয়, নিজেরা লুটপাট করে, নিজেদের হাজার হাজার কোটি টাকার সম্পদ দরকার, যেটা তারা ফাইনালি ভোগও করতে পারে না। কিন্তু তারা তো ঠিক হয় না। তো ওইসব জায়গায় কিন্তু অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। এই জায়গাটায় যে সরকার হোক, এটা ইউনূস সরকার হোক, পরবর্তীতে যে গণতান্ত্রিক সরকার হবে, তাদেরকে কিন্তু এই জায়গাটায় অনেক বেশি কাজ করতে হবে। একদিকে যেমন গণতন্ত্র চালু রাখতে হবে, নির্বাচন চালু রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আপনার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, স্বাধীন সিভিল সার্ভিস, যেটা আমি আগে বলেছি, স্বাধীন পুলিশ সার্ভিস, স্বাধীন জুডিশিয়ারি, আইন সুশাসন, এসব নিশ্চিত করতে হবে। একই সাথে আপনার অর্থনৈতিক উন্নয়নটা করতে হবে। আম, ধন্যবাদ। আমার না, আপনার সাথে কথা বলতেছেন আপনি, আর এক একটা টপিক আমার মনে হচ্ছে কি এটা নিয়ে একটু জিজ্ঞেস করি। অনেক লম্বা সময় হয়ে যাবে বলে কিন্তু একটু মনেও হচ্ছে যে আপনাকে তো সব সময় পাবো না। আমি একটা বিষয় জানতে চাই যে বিগত সরকারের সময় সরকারকে আমরা কিন্তু শুনেছি একদম একটা ট্যাগ, এটা যে ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচার সরকার বা মানবতা হরণকারী সরকার, এরকম একটা। আমা আমি 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 আমরা যারা নিরপেক্ষ বা নির্মোহভাবে দেখার চেষ্টা করি, তারা আমরা যদি অর্থনৈতিক যে উন্নয়ন বিগত সরকারের সময় এবং সোশ্যাল বেনিফিটস আপনি যদি বলেন, নারীর ক্ষমতায়ন, অনেকগুলো খুবই মানে উন্নয়নের মহাসড়ক ওনারা সব এমফাসিস করেছেন। বাট এছাড়াও আপনি সোশ্যাল বেনিফিটস এর কথা যদি বলেন, একটু আগে যেহেতু আপনি কানাডা বা স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপ এদের তুলনা করলেন, আমাদের দেশেও কিন্তু উনি ইন্ট্রোডিউস করেছিলেন সোশ্যাল বেনিফিটস। এত কিছুর পরে শুধুমাত্র 3টা নির্বাচনে ভোট হয়নি, এইটা কি রিজন? আর বিএনপির মতো এত বড় দল বা আরো কিছু সংগঠন বা ছোট ছোট দল, বাম দলের নেতাকর্মীরা অনেকটা অসুবিধার মধ্যে ছিলেন।
এই রিজন গুলাই কি শুধু মানে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ার জন্য, নাকি মানে গণতন্ত্রটাকে আপনি আসলে আমরা কিভাবে দেখবো আসলে? এই যে এখন আপনি দেখেন একটা সরকার, ইউনূস সরকারের অধীনে একটা কিংস পার্টির মতো একটা সমন্বয়কদের একটা সরকার ওরা তৈরি করে ফেললো, একটা দল, সরি, রাজনৈতিক দল। এবং ওদের মানে এই সরকারের ভিতরে বসে এত অর্থায়ন, এত ফান্ডিং ওরা কোত্থেকে পাচ্ছে, এবং এই সমন্বয়কগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যে যে কথা বলছে, ঠিক আগের সেই রাজনৈতিক দলের মতো। মাঝখান থেকে কি হলো, রাজনৈতিক ব্যক্তিত্বদের হাত থেকে রাজনীতি করবে রাজনীতিবিদরা, প্রশাসন চালাবে প্রশাসনের আহ, কর্মকর্তারা, আইন শৃঙ্খলা চালাবে পুলিশ বাহিনী, সেনাবাহিনী চালাবে সেনা কর্মকর্তারা। ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা। তো আমরা তো কোনো পরিবর্তন দেখছি না। তো ফ্যাসিস্টটা বা মানে এখানে পরিবর্তনটা কি হলো, বা কেন ফ্যাসিস্ট বলা হতো? শুধুমাত্র নির্বাচন দেয়নি তাই? হ্যাঁ, গণতন্ত্র, ফ্যাসিজম আর গণতন্ত্র দুইটা তো একদম পরস্পর বিরোধী শব্দ। এখন পরস্পর যখন আপনি বিরোধী শব্দ। ফ্যাসিস্ট বলবেন তখন গণতন্ত্র ছিল না, ছিল না। গণতন্ত্র হয়নি, সেই জন্য ফ্যাসিস্ট হ্যাঁ, বলছেন। এটা তো রাজনৈতিক, ফ্যাসিস্ট উপাধিটা কিন্তু রাজনৈতিক, রাজনৈতিক রাজনৈতিক কারণে ফ্যাসিজম, এটার সাথে ইয়া, হ্যাঁ। অর্থনৈতিক সম্পর্ক নেই, অর্থনৈতিক আচ্ছা, সম্পর্ক নেই। এখন আপনি যে অর্থনৈতিক মানে আমি এই উন্নয়নের কথা বললেন, ট্যাগলাইনটার কথা বলছি আর কি। ট্যাগলাইনটা হচ্ছে এটা রাজনৈতিক, কারণ গণতন্ত্র ছিল না, মানবাধিকার ওকে। ছিল না, গুম খুন ছিল, আপনি কাউকে রাজনীতি করতে দিচ্ছেন না, মাঠে নামতে দিচ্ছেন না, কোনো সভা করতে দিচ্ছেন না, ভেঙে দিচ্ছেন। তো আপনি রাতের বেলা ভোট করছেন, ভোটটাকে একেবারে পুরো নষ্ট করে দিচ্ছেন। তো আপনার ওইটা হলো গণতন্ত্রের যে বিপরীত শব্দ, সেইটা আপনার উপাধি হয়ে গেল। এখন বাংলাদেশের তো আপনি যদি আবার 54 বছরের কথা বলেন, ভাই 74 বছরের কথা বলেন, বাংলা এই 74 বছরের কোন সরকার আছে যে সরকারের ট্যাগ হয়নি স্বৈরতান্ত্রিক সরকার? সব সরকার খুনি এবং স্বৈরতন্ত্রের ট্যাগ নিয়ে গিয়েছে, তাই না? সবারই ট্যাগ হয়েছে। কারণ হলো তারা একটা পর্যায়ে গণতন্ত্র চালু রাখেন নাই, গণতন্ত্রকে চলতে দেন নাই। তো এইটা তো তাদের একটা বড় দোষ এবং বড় ধরনের ব্যত্যয়। এখন আমরা উন্নয়নের কথা যেটা বলি, হ্যাঁ উন্নয়ন তো আমরা দেখি দৃশ্যমান উন্নয়ন, আইয়ুব খানের সময় উন্নয়ন হচ্ছে, ডিকেড অফ 10 ইয়ার্স। শেখ হাসিনার 15 বছরে অনেক উন্নয়ন হয়েছে, বাট উন্নয়নের খরচ নিয়ে, উন্নয়নের ব্যয় নিয়ে অনেক কথাবার্তা আছে। আরেকদিন আমরা উন্নয়ন ব্যয়, উন্নয়ন খরচ এবং উন্নয়ন ফলে মানুষের কত উন্নতি হচ্ছে এটা আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি। এখন যে হ্যাঁ, একদিন বলবো। সোশ্যাল সোশ্যাল সেফটি যেটা বললেন, হ্যাঁ, এটা ভালো দিক ছিল, সোশ্যাল সেফটি, বাট টাকার অঙ্কটা যা ছিল সেটা দিয়ে তো 3 দিনও খেতে পাওয়া যায় না, 500 টাকা, 600 টাকা, 700 টাকা। সেটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেসব দেশে উদাহরণ দিতে, ওখানে কিন্তু মিনিমাম জিনিসটা দেওয়া হয়, মিনিমাম, যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে। সুতরাং ওই পর্যায়ে আমরা যেতে পারিনি, বাট ইচ্ছা ছিল, প্রচেষ্টা ছিল, চালু করা হয়েছিল। সেই তুলনায় আপনি হাজার কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার ব্যাংক লুট, হ্যাঁ, লক্ষ কোটি টাকার আপনি কি চার্জ দিলেন, স্ট্যান্ড বাই চার্জ বিদ্যুৎ সেক্টরে লক্ষ কোটি টাকার উপরে, এই যে তাদেরকে দিয়ে দিলেন। আপনি যেসব চুক্তি করলেন সেসব চুক্তির মাধ্যমে যে চুক্তিগুলো যে যে চুক্তিতে আপনি কাজ দিলেন সেসব কাজের, এইসব যখন আপনি বিবেচনা করবেন তখন পাল্লাটা মাপতে হবে আসলে। ওইসব ভালো বিবেচনা, আমি দেবব্রতের মতো বলতে চাই না, উনি যে বলেছেন ওনার সাথে আমি একমত নই, উনি যে শ্বেতপত্র। শ্বেতপত্র দিয়েছেন। তো শ্বেতপত্রের বাইরেও যদি আপনি বলেন তাহলে অবশ্যই এগুলো অ্যানালাইসিস করার দরকার আছে। এবং এটা সরকার জানে যে কোথায় কি হয়েছে, এবং সরকারের বিভিন্ন মহলের মানুষরা, সরকারের এমপিরা, সরকারের মন্ত্রীরা, সরকারের উচ্চ পর্যায়ের মানুষেরা, যাদের কাছে দায়িত্ব ছিল, যারা জনকল্যাণ করার কথা, যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করার কথা, এটা প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, সকলে মিলে তো একটা লুটপাটের মহোৎসবে যোগ দিয়েছিলেন। এন্ড ফাইনাল একটা আপনাকে কথা বলি, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পরে ধনী ও দরিদ্রের যে ব্যবধান, তিনি সূচক, সেটা আপনি একটু যদি দেখে নেন, তো জানিয়ে দেন, দেখবেন যে উন্নতির পাশাপাশি এই বৈষম্য এই 2024 সালে বা 22 সালে, 23 সালে আরো বেড়েছে। তাহলে উন্নতি কার হলো? আপনার মাথা পিছু আয় $250, আপনার একজন লেবারের মাথা পিছু আয় কত সেটা দেখেন আপনি। ওইরকম মাথা পিছু আয় নিয়ে তো একটা হাসাহাসি করা হয়। আপনার 1 লাখ টাকা বেতন, আমার 10,000 টাকা বেতন, দুইজনের মাথা পিছু আয় হলো আমরা 60,000 টাকা করে, মানে 55,000 টাকা করে পাই। আপনি পান 1 লাখ, আমি পাই 10,000। তো এইসব দিয়ে আপনি তো ওই স্ট্যাটিস্টিক দিয়ে এটা প্রুভ করা যাবে না যে আমরা বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্য ছিল। এবং এটা প্রমাণক কি, এটা শেখ হাসিনার সরকারের আমলের একটা প্রমাণক দিয়েই আপনাকে শেষ করতে চাই। উনি 1 কোটি মানুষকে কার্ড দিয়েছিলেন পৃথিবীর খাদ্যের জন্য বা খাদ্যের। দেওয়ার জন্য। কেন দিয়েছিলেন? ওই মানুষগুলোর খাদ্য কেনার, মানে বাজারে মূল্যে খাদ্য কেনার পয়সা ছিল না। এই 1 কোটি মানুষ মানে 5 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে।
এখন 12 কোটি থেকে 14 কোটি মানুষ কিন্তু চ্যালেঞ্জ লাইফ লিড করতেছে, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাহলে আপনি একটু আগে যা যা বললেন যে অনেক উন্নতি হয়েছিল, সেই উন্নতি তাহলে কোথায় গেল? সব উন্নতি কিছু সংখ্যক মানুষের কাছে চলে গেছে। দেশের 5% মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট করছে, ব্যাংক লুট করছে, টাকা পাচার করেছে, তাই না? তো এইসব অভিযোগ আছে, তো এটা বোঝা যায় সাধারণ মানুষ কিন্তু কষ্টে আছে। এটা ওনার সময় তো 1 কোটি মানুষকে কার্ড দিয়ে উনি দেখেছেন, আর এখন তো আরো বেড়েছে। এখনো যে মানুষ ভালো আছে অর্থনৈতিক ভাবে এটা বলার কোনোই কারণ নেই, এখনো মানুষ কষ্টে আছে। হ্যাঁ, মানে ওইটাই যে আমি বেসিক্যালি আমার বলার বক্তব্যটা ছিল যে এরকম যদি হতো যে আহ, এই যে এত দুর্নীতির কথা আপনি আমি সবাই জানি, বা আপনি যেটা উল্লেখ করলেন যে আহ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকা, বর্তমান সরকার আসার পরে যে ম্যান্ডেট, আমরা যদি বলি অলিখিত ম্যান্ডেট, যে ওনারা দেশটা খুব ভালো মতো চলছে না, খুবই দুর্নীতি হচ্ছে, ফ্যাসিজমের মানে একদম প্রতীক হয়ে গেছে, সেখান থেকে আমরা দেশকে একটা ভালো রিফরমেশন আনবো, ব্যাপারটা তো তাই ছিল। কিন্তু গত 7 মাসে দেখা যাচ্ছে আসলে কাজের কাজ কিছুই হয় না। একটা শ্বেতপত্রের কথা আপনি উল্লেখ করলেন, ওইটা আসলে আপনি তো জানেন যে কোনো কিছুই আসলে যেটা করার দরকার ছিল সেটা না করে পূর্ববর্তী সরকার, রাজনৈতিক দলগুলো যেভাবে সরকার চালিয়েছে, এখন যারা সমন্বয়ক নামধারী আছে, আমরা মনে করি, কারণ ওরা অর্থটা পাচ্ছে কোথা থেকে, সেম আপনাদের মতো প্রশাসনের লোকদেরকে, সমন্বয়কদেরকে জবাবদিহি করতে হচ্ছে। শিক্ষা, প্রজ্ঞা, বিবেক বিবেচনায় কোনো অংশে আমি কি আপনার সমান? এটা তো আমি মনে করি না। না, একজন আপনি সমান প্রশাসনিক, না হলেও, আপনি সমান না হলেও আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রশাসনে, পুলিশে, জুডিশিয়ারিতে যে যারা চাকরি করি তারা হচ্ছে গণকর্মচারী। সুতরাং আপনি যদি একটা নির্বাচনও হয়, নির্বাচনের মধ্য দিয়ে যদি একজন এমপি বা একটা দল যখন ক্ষমতা আসবে, তখন তাদের, তিনি নির্বাচিত হবেন, তিনি যদি মন্ত্রী হন, তিনি শিক্ষা প্রজ্ঞায় আমার চেয়ে কম, মানে একাডেমিক্যালি কম হলেও আমাকে রাজনৈতিক সরকারের অধীনে কাজটা করতে হবে, এবং ওনাকে সহায়তা করতে হবে, এবং উনি যেভাবে বোঝানো হবে সেভাবেই কাজটা করতে হবে, এবং পৃথিবীর সব দেশে তাই হয়। আপনি কি আমেরিকায় ট্রাম্পের চেয়ে জ্ঞানী গুণী মানুষ নাই? অনেক অবশ্যই জ্ঞানী গুণী আছে, মানুষ, অনেক ডক্টরেট আছে। তারা কি প্রেসিডেন্ট হয় অবশ্যই। নাকি? হয় না তো। আপনার প্রাইম মিনিস্টার কে হয় কানাডাতে, তারা কি সবচেয়ে জ্ঞানী মানুষ কি প্রাইম মিনিস্টার হয় নাকি? না, তো তো ওইভাবে আমরা দেখি না। গণতন্ত্র মানে হচ্ছে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল আসবে, এবং রাজনীতিও কিন্তু একটা শিক্ষা। আপনি রাজনীতির শিক্ষাটাকে আমরা ছোট করে দেখতে পারি না। এই শিক্ষাটাকে আমাদেরকে আমাদেরকে আসলে পজিটিভলি নিতে হবে, এবং নিলেই পরে দেশটায় গণতন্ত্র কিন্তু ঠিক মতো চলবে। আপনি যেটা বলছিলেন যে একটা কিংস পার্টি গড়ে উঠছে সরকারের নিয়ন্ত্রণে বা সরকারের সহযোগিতায়, এটার অবশ্যই দায় নিতে হবে ইউনিট সরকারকে। যদি এটা কিছুটা তো প্রমাণিত, পুরাটাই নয়, কিছুটা প্রমাণিত, এবং এই কারণে একজন সমন্বয়ক তো রিজাইন করে দলের সভাপতি হয়েছেন। বাট এই যে পার্টিটা গড়ে তোলা হচ্ছে, এর কারণে ইউনিট সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলো প্রশ্ন শুরু করেছে। কিন্তু ওই জায়গাটায় তো আলোচনা হচ্ছে, আলোচনা আরো হবে। তো এই কাজটা তো নিশ্চয়ই ঠিক হচ্ছে না। কেননা তত্ত্বাবধায়ক সরকার না হলে ইউনিট সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং দল নিরপেক্ষ সরকার, তারা কোনো দল গঠনে সহায়তা করবেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারপরে ধরেন অর্থনৈতিক উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন, এটা কিন্তু একটা সময়ের ব্যাপার, বড় সময়ের ব্যাপার। ওই অর্থে যদি বলেন, হ্যাঁ আমি অনেক সমালোচনা করলাম এই সরকারের, বাট এটাও তো বলতে হবে যে ব্যাংক লুটটা কিন্তু এখন মোটামুটি বন্ধ। ব্যাংক লুট বন্ধ, মোটামুটি বন্ধ। আর টাকা পাচার মোটামুটি বন্ধ। মানে লুটের টাকাই তো আগে পাচার হতো, বা এই যে টেন্ডার টেন্ডার এগুলো বন্ধ। অর্থনৈতিক কার্যক্রমটা একটু স্থবির। বড় বড় টেন্ডার গুলো এখনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বড় বড় যে স্টেট টু স্টেট যে বিজনেস, সেই বিজনেস গুলোতে এখনো চালু হয়নি ঠিক মতো। এইসব অসুবিধা চলছে। বাট ওই যে লুটপাট করা, একেবারে সবকিছু নিজের মতো করে চাঁদাবাজি করা যেখানে সেখানে, এবং ওই যে কোটি কোটি টাকা, মানে বড় ধরনের জিনিসগুলো বন্ধ হয়েছে। বাট ছোটখাটো চলছে, বাংলাদেশের অনেক জায়গায় এখনো চাঁদাবাজি হচ্ছে। আপনার ইয়া দখল হয়ে যাচ্ছে, দোকানপাট দখল হয়ে যাচ্ছে, মানে চাঁদার দোকানগুলোর কথা বলছি। সব জায়গায় তো চাঁদার দোকান ছিল, পরিবহন সেক্টর বলেন বা অন্যান্য সেক্টর বলেন, বা আপনি বালু মহল বলেন, জল মহল বলেন, বাজার বলেন, এগুলো কিছুটা ওই যে হাত পরিবর্তন হয়ে গেছে। এক হাত ছিল আগে, এখন অন্য হাতে চলে গিয়েছে, এগুলো তো করছেই। সেখানে তো সরকারকে ব্যবস্থা নিতে হবে, সেখানে তো সরকারের দায় আছে। সরকারকে সেই জায়গায় অনেক কঠোর হতে হবে। এই কঠোরতা আমরা এখনো দেখছি না, বা আমরা প্রত্যাশা করতে পারি। আমি প্রত্যাশা করি ইউনিট সরকারের কাছে যে তারা একটা কঠোরভাবে এগুলো মোকাবেলা করবেন, এবং তারা একটা ভালো নির্বাচন করে তারা
জনগণের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এখানে একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যে নির্বাচনটা ইনক্লুসিভ হবে কিনা। সেটা জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে নির্বাচনটা ইনক্লুসিভ হতে হবে। গতকালকে জয়সওয়াল, যে ভারতের পররাষ্ট্র হুম মন্ত্রণালয়ের হুম। যিনি মুখপাত্র আছেন, আমি তিনিও জয়সওয়াল। একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। এবং আমাদের সেনা প্রধান ওয়াকার সেনাপ্রধান। সাহেব কিন্তু একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন। তো সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, আমরা এখন অপেক্ষা করছি এই ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হবে, এবং সেখানে যে সরকার চলে গেছে সেই দলটা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা একটা বড় আলোচনার বিষয় হতে পারে, এবং একটু অপেক্ষা করতে হবে এইসব আলোচনা করার জন্য। শহীদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই খুবই ভালো লাগলো। আপনার কথার সুর ধরেই শুধু এতটুকুন আমি বলবো, আমি প্রশ্ন করছি না আপনার ইয়েতে, জাস্ট আপনি যেহেতু বললেন যে অর্থ পাচার হচ্ছে না, ব্যাংক লুট হচ্ছে না, হয়তো অনেকটা সত্য। না মানে টোটালি, টোটালি টোটালি হচ্ছে না হচ্ছে না এরকম তা কথা না, নয়, হচ্ছে, কম হচ্ছে। অনেকটা কিন্তু বন্ধ আমরা কিন্তু হয়েছে। এটাও দেখছি ভাই, যে হেলিকপ্টারে করে আহ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 10 লাখ টাকার কম্বল বিতরণও হচ্ছে, কিন্তু লাখ লাখ আরো অনেক অনেক টাকার আহ, হ্যাঁ, এটা ভুল এক- কাজ, হ্যাঁ অবশ্যই। হচ্ছে। এটা দেখছেন, এটা ভুল 100টা কাজ, তরুণ এটা ভুল কাজ। হচ্ছে। আমরা আসলে দূর থেকে দেখি তো, দূর থেকে অনেক কিছু পরিষ্কার দেখা যায়। তো উম, মনে হয় যে আশা বোধ হয় সুদূর পরাহত, মানে আসবে নিশ্চয়ই আলো, জানি না। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আবারও কথা বলবো অর্থনৈতিক বিষয়টা নিয়ে। আহ আপনি ভালো থাকবেন। আহ দৃষ্টিকোণ 71কে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনি তরুণ সমাজের জন্য কিছু একটা বলুন, এটা বলে আমরা শেষ করব আপনার এই কথাটা। না, আমাদের তরুণ সমাজের উপরে তো আমাদের ভরসা রাখতে হবে। আমি তাদের উপর অনেক ভরসা রাখি। সেই তরুণ সমাজকে বুঝতে হবে এবং তাদের মেধা এবং প্রজ্ঞা কাজে লাগাতে হবে। শুধুমাত্র ইমোশন, শুধুমাত্র রাগ ক্ষোভ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। ইমোশন, রাগ ক্ষোভ যেটা দেখানোর, সেটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি, মানে তরুণ সমাজও দেখিয়েছে, বাংলাদেশের মানুষও দেখিয়েছে। এখন আমাদেরকে এগুলোকে এক জায়গায় আনতে হবে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো, আমরা একটা বাংলাদেশ, আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, আর 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যে সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশের যে অধরা স্বপ্ন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ, সেই অধরা স্বপ্ন, সেই স্বপ্ন 90 সালেও ছিল, সেই স্বপ্ন 24 সালেরও স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনা করা উচিত, এবং আমাদেরকে একটা ঐক্যমত্যে পড়তে হবে। কাউকে বাদ দিয়ে না, কাউকে নির্মূল করে না, কাউকে নিষিদ্ধ করে না, সবাই মিলে আমরা দেশটাকে যেন গড়ে তুলতে পারি, আমাদের তরুণ সমাজের জন্য, আমাদের শিশুদের জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমি জানি আমাদের আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। প্রথমে আমি আমাদের তরুণদের বলতে চাই, আমাদের গুরুজনকে সম্মান করতে হবে। মেধা, প্রজ্ঞা, জ্ঞান সবকিছুতেই ওনাদের কাছ থেকে আমরা শিখতেই পারি। ওনারা আমাদের মাথার উপরে থাকলে আমাদের আশীর্বাদ। চলুন আমরা আমাদের গুরুজনকে শ্রদ্ধা করি এবং আমরা আমাদের সন্তানদেরকে শিখাই দেশকে ভালোবাসতে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।